তো আপনারা যারা নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করছেন পাস কোর্সে, বা আপনারা কোনো অনার্স কোর্সে করছেন, তাদের জন্য একটা নতুন নোটিফিকেশান এসে গেছে। সেটা হচ্ছে অনলাইনে আপনাদের অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হবে, সেই জন্য একটা সূচি দেওয়া হয়েছে এবং কিভাবে কোন পোর্টালে কখন আমাদের আপলোড করতে হবে তার সম্বন্ধে একটা ডিটেলস দেওয়া আছে এবং তার কিছু গাইডলাইন্সও দিয়ে দেওয়া আছে। তো সেই গাইডলাইন সম্পর্কে আমি এখন আপনাদের ডিটেলস আলোচনা করব। তো আপনারা দেখে নিন। ফার্স্ট হচ্ছে আপনাদের যারা বিপিডি এবং যারা ইউজিপিডিতে কোর্স করছেন তাদের জন্য এই গাইডলাইনটা অবশ্যই মানতে হবে। দেখে নিন, তারা অ্যাসাইনমেন্ট অনলাইনে জমা দেওয়ার জন্য একটা নির্দিষ্ট ডেট রাখা হয়েছে। সেই ডেটটা কবে থেকে কবে দেখে নিন। অ্যাসাইনমেন্ট পোর্টাল চালু হবে 25/11/2025 থেকে, অর্থাৎ 25শে নভেম্বর 2025 থেকে দুপুর 2টো থেকে, এবং সেটি চালু থাকবে 2রা ডিসেম্বর 2025 দুপুর 2টো পর্যন্ত। মানে ওই পুরো 7 দিন 24 ঘন্টা করেই খোলা থাকবে। ওই সময়ের মধ্যে আপনারা আপনাদের মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে লগ ইন করে আপনারা নির্দিষ্ট মানে যে কোনো সময় লগ ইন করে আপনারা দিয়ে দিতে পারেন, কিন্তু অবশ্যই এই টাইম লাইন মেনটেন করতে হবে আপনাদেরকে। কত থেকে কত? 25/11/2025 থেকে 2/12/2025 পর্যন্ত, অর্থাৎ 2রা ডিসেম্বর পর্যন্ত। এবার দেখুন, আপনাদের জন্য কিছু নির্দিষ্ট নিয়মাবলী আছে। কি কি নিয়মাবলী? 1 নম্বর হচ্ছে, যারা অনলাইনে যখন ফর্ম ফিল আপ হচ্ছিলো সেই ফর্মে যারা ফর্ম ফিল আপ করে নিয়েছেন তারাই এই অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবেন অনলাইনে, তা নাহলে কিন্তু অ্যাসাইনমেন্ট অনলাইনে জমা দিতে পারবেন না। এবার আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য 2টো পোর্টাল খোলা হয়েছে, আপনারা দেখে নিন। মানে 2টো পোর্টাল খোলা হবে। কি কি পোর্টাল? 1 নম্বর পোর্টাল হচ্ছে আপনাদের www.nosoucebpd.com, একটা আছে এটা, আর একটা আছে www.wbnsou.ac.in। এই দুটো পোর্টাল আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য খোলা হবে। তো এই দুটো পোর্টালেই আপনারা লগ ইন করতে পারবেন, যে কোনো একটা পোর্টালে লগ ইন করে জমা নিয়ে দেবেন। এবার অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ আপনাদেরকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে অবশ্যই রাখতে হবে, এটি বাধ্যতামূলক। আপনাদের অ্যাসাইনমেন্ট যখন জমা করে দেবেন তারপরে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ একটা প্রিন্ট আউট ডাউনলোড করতে হবে এবং সেটা অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন, কারণ ওটা পরে কাজে লাগবে। এখন একটা বিষয় আসছে, যদি কোনো স্টুডেন্টেরকে ইনভ্যালিড দেখায় সেক্ষেত্রে বুঝে নেবেন আপনি সময় মতো ফর্ম ফিল আপের যে পয়সা সেই ফিসটি জমা করেননি, সেই জন্য সেই স্টুডেন্টকে ইনভ্যালিড দেখাচ্ছে। তো এখন আপনাদের একটা কোশ্চেন থেকে যায় যে কোন ডিভাইসে কীভাবে আপনারা লগ ইন করে পরীক্ষা দেবেন। তো এই ক্ষেত্রে মানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিছু নির্দিষ্ট গাইডলাইন দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আপনার যদি স্মার্ট মোবাইল ফোন থাকে সেক্ষেত্রে হয়ে যাবে, ট্যাব থাকলে ট্যাবে হয়ে যাবে, ল্যাপটপ থাকলে ল্যাপটপে হয়ে যাবে এবং ডেস্কটপ থাকলে ডেস্কটপে হয়ে যাবে। তবে একটা বিশেষ গাইডলাইন দিয়ে আছে, একসাথে আপনি 2টো ডিভাইসে কখনোই একটা আইডি দিয়ে লগ ইন করতে পারবেন না। সাপোজ আমি আমার লগ ইন দিয়ে যদি আমি আমার মোবাইলে লগ ইন করি, আবার আমার ল্যাপটপে লগ ইন করি, সেক্ষেত্রে সেটা হবে না। আমি যে কোনো এক জায়গায় হয় মোবাইল নয় ল্যাপটপে লগ ইন করতে পারবো। তো আশা করি এটা বুঝতে পারলেন। তো নেক্সট আমরা চলে যাবো লগ ইন করার পদ্ধতি। লগ ইন করার কী পদ্ধতি আছে? লগ ইন করবার জন্য এই যে 2টো পোর্টাল দিয়ে দিয়েছে বললাম, সেই 2টো পোর্টালের মধ্যে যারা বিপিডি আছে তাদের অ্যাসাইনমেন্ট পোর্টাল একটা দিয়ে দিয়েছে, HTTPS। আপনারা দেখতে পাচ্ছেন এই পোর্টালটা, এটা আপনাদের কাছেও আশা করি নোটিফিকেশান আছে। এই পোর্টালটা দেখে নেবেন, বা আমি আমার ভিডিওতে এই লিঙ্কটা দিয়ে দেবো। তো এই পোর্টালটাতে আপনারা যাবেন যারা বিপিডি আছেন তাদের জন্য, আর যারা ইউজিপিডি আছেন তাদের জন্য আর একটা পোর্টাল আছে, দেখে নেবেন। এই পোর্টালটাতে যাবেন, এইটা হচ্ছে ইউজিপিডি আর এটা হচ্ছে বিপিডি। তো এটা আপনারা বুঝতে পারেন। এবার লগ ইন করতে আপনাদের কি কি লাগবে? লগ ইন করবার সময় আপনাদের ক্ষেত্রে 2টো জিনিস লাগবে। একটা হচ্ছে আপনাদের এনরোলমেন্ট নাম্বার হচ্ছে আমাদের ইউজার আইডি হয়ে যাবে, আর পাসওয়ার্ড হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ। যেমন আপনাদের ওই এনরোলমেন্ট কার্ডে আছে সেই রকমই লাগবে আপনাদের পাসওয়ার্ডটা হচ্ছে অবশ্যই ডেট অফ বার্থ হবে, আর এইটা হচ্ছে ইউজার নেম হবে, এটা ইউজার নেম, এটা পাসওয়ার্ড। তো বুঝতে পারলেন। এবার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের ওটিপি যাবে, যেই মোবাইল নাম্বারটা আপনারা রেজিস্টার করেছেন ওই NOSUতে, সেই মোবাইলে আপনাদের ওটিপি যাবে। এইবার একটা বিশেষ গাইডলাইন দিয়ে রেখেছে, আপনারা মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন না। যদি চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের ইউনিভার্সিটির অনুমতি লাগবে। তো পোর্টাল কখন থেকে খোলা থাকবে সেটা তো অবশ্যই আগে বলে দিচ্ছি, আরেকবার বলে দিই। আপনাদের 25 নভেম্বর 2025 দুপুর 2টো থেকে খুলবে এবং 2রা ডিসেম্বর 2025 দুপুর 2টোর মধ্যে বন্ধ হয়ে যাবে। তো এই সময়ের মধ্যেই আপনাদের কিন্তু সব কিছু জমা করে নিতে হবে। আর একটা জিনিস এখানে বলে দিই, সব অ্যাসাইনমেন্ট নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু আপনাদের সম্পন্ন করতে হবে।
তো এবার সেক্ষেত্রে আপনার 7 দিন খোলা থাকবে, সেই সময়ের মধ্যেই আপনাকে সম্পন্ন করতে হবে। এবার আরেকটি ইম্পর্টেন্ট তথ্য হয়েছে, একটা কোর্সে আপনি তো এক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট তথ্য এসছে, একসঙ্গে আপনি কটি কোর্স অ্যাসাইনমেন্ট জমা করতে পারবেন। একটি অ্যাসাইনমেন্ট আপনাকে সাবমিট করার পরেই পরবর্তী কোর্সে আপনাকে যাওয়া যাবে। সাপোজ আপনি বলছেন, সাপোজ ধরুন ইউজিতে আপনি অনার্সে ভর্তি হয়েছেন, তো আপনার একটা পেপার 100 নম্বরের পেপার, সেইটাতে আপনি অ্যাসাইনমেন্ট জমা করছেন, সেই পেপারটা যদি জমা না করেন ততক্ষণ পর্যন্ত আপনি দ্বিতীয় পেপারে যেতে পারবেন না। সেই জন্য এখানে বলা হয়েছে একটি অ্যাসাইনমেন্ট সাবমিট করার পরেই পরবর্তী কোর্সে যাওয়া যাবে। এবার কিছু সময়সীমা দেওয়া আছে, আপনার যদি 100 নম্বরের পেপার হয় তাহলে আপনার জন্য 3 ঘন্টা সময় আছে, আর আপনার যদি 50 নম্বর, 20 নম্বর বা 10 নম্বরের পেপার হয় তার জন্য আপনার 2 ঘন্টা সময়সীমা দেওয়া আছে। এই সময়সীমার মধ্যেই আপনাকে সাবমিট করতে হবে। এবার ঠিক টাইম মতো আপনাকে সাবমিট অবশ্যই করে দিতে হবে। তো এবার নেক্সট আমি চলে আসছি, অ্যাসাইনমেন্ট কিন্তু হবে এমসিকিউ পদ্ধতিতে। অ্যাসাইনমেন্টের যে কোশ্চেনগুলো থাকবে অবশ্যই সেগুলো মাল্টিপল চয়েস কোশ্চেনই থাকবে। তো উত্তর দিতে হবে আপনাকে শুধুমাত্র একটি টিক চিহ্ন দিয়ে, মানে সাপোজ 4টে অপশান থাকবে, 4টের মধ্যে যেটা আপনার মনে হবে সঠিক সেটাতে আপনি একটা টিক চিহ্ন দিয়ে দেবেন, তাহলে সেটা হয়ে গেল। এবার নির্ধারিত সময় শেষে পেপার কিন্তু অটো সাবমিট হয়ে যাবে। আপনি সাপোজ ধরুন 100 নম্বরের পেপার অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, 3 ঘন্টা টাইম দেওয়া আছে, 3 আওয়ার্স টাইম দেওয়া আছে। তো সেক্ষেত্রে 3 ঘন্টার মধ্যে যদি আপনি সাবমিট না করেন তাহলেও 3 ঘন্টা শেষ হয়ে গেলে সেটা অটো সাবমিট হয়ে যাবে। তো সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। এবার আপনাদের কোশ্চেন কেমন কী থাকবে সেটা দেওয়া আছে। বিপিডিদের ক্ষেত্রে 100 নম্বরের 20টি কোশ্চেন থাকবে এবং 50 নম্বরের পেপার হলে 10টি কোশ্চেন থাকবে। ইউজিপিডিদের ক্ষেত্রে আপনাদের 20 নম্বর হলে 10টি 2 নম্বরের কোশ্চেন থাকবে এবং 10 নম্বরের পেপার হলে 10টি 4 নম্বরের কোশ্চেন থাকবে। তো এবার আমি চলে আসবো নেক্সট পার্টে। এখানে বলে আছে কি একবারে সব কোশ্চেন আপনি দেখতে পারবেন না। আপনি সাপোজ ধরুন অনলাইন যে কোনো একটা পেপারে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, সেখানে আমি ধরে নিচ্ছি আপনার কাছে 100টা কোশ্চেন আছে, 100টা কোশ্চেনের মধ্যে কিন্তু 100টাই আপনি সব দেখতে পারবেন না একসাথে। একটি প্রশ্নের উত্তর জমা দিলে আপনার ক্ষেত্রে একটা সাবমিট, মানে একটাতে আপনি টিক চিহ্ন দিলেন, কী হলো, তারপরে নেক্সট করলেন। তো নেক্সট করার পর পরের কোশ্চেনটা 2 নম্বর কোশ্চেনটা আপনি দেখতে পাবেন। এবার এখানে আরেকটা কোশ্চেন আছে, আপনি স্কিপ করলে কোনো বিকল্প প্রশ্ন দেওয়া হবে না। এর অর্থ কী, আপনার কাছে 100টা কোশ্চেন আছে, 100টার মধ্যে আপনি যদি 1 নম্বরটা অ্যান্সার দিলেন, 2 নম্বরটা আপনার কাছে স্কিপ অপশন থাকলো, 2 নম্বরটা যদি স্কিপ করে যান তাহলে 3 নম্বরটা চলে গেল, মানে ওই 2 নম্বরটা স্কিপ করলে কিন্তু আপনার জন্য আবার একটা কোশ্চেন থাকবে না। স্কিপের অর্থ হচ্ছে এটাই। এবার সবের শেষে আপনি স্কিপ করার জায়গাটা এসে আবার অ্যান্সার করতে পারবেন। এবার সাবমিট করা উত্তর আর কিন্তু পরিবর্তন করা যাবে না। সাপোজ একটা পেপারে 100টা কোশ্চেন আছে, আপনি 99টাই সাপোজ অ্যান্সার দিলেন, ভুল ঠিক যাই হলো সেটা বিষয় না। এবার আপনি পেপারটা যদি সাবমিট করে দেন তাহলে কিন্তু ওটা আর আপনি অ্যান্সার করতে পারবেন না একবার সাবমিট হয়ে গেলে। তাই এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা সঠিকভাবে ভেবেচিন্তে সাবমিট করবেন। এবার এখানে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আছে কি, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, কিছু নেই এখানে, কোনো যা খুশি আপনি উত্তর দিয়ে দিতে পারেন আপনার মনের মতো, কোনো নেগেটিভ মার্কিং নেই। ভুল হলে আপনার নাম্বার কাটা গেল, ঠিক আছে, কিন্তু এক্সট্রা কোনো নাম্বার কাটা যাবে না। এখানে একটা বিশেষ সুবিধা দেওয়া আছে, আপনারা পজ করতে পারবেন। মানে সাপোজ কি আপনি একটা 100 নম্বরের পেপার দিচ্ছেন, তো সেখানে আপনি 9 বার পজ করতে পারবেন। সেই টাইমটা যতক্ষণ, আমি সাপোজ বলতে 1 নম্বর কোশ্চেনটার জন্য আপনি 2 মিনিট সময় লাগালেন, দিয়ে তারপর একবার পজ করে দিলেন। পজ করে আপনি সাপোজ কোথাও একটু করলেন, তো পজ করলেন আপনি 1 মিনিট পজ করলেন, ওই 1 মিনিটটা কিন্তু আপনার আর কাউন্ট হবে না। পজের অর্থ হচ্ছে এটা। এবার এক্ষেত্রে আপনি 100 নম্বরের পেপারের জন্য 9 বার পজ করতে পারবেন, কাদের বিডিপি এর জন্য, আর 50 নম্বর পেপারের জন্য 4 বার পজ করতে পারবেন, আর ইউজিপিডিদের জন্য 20 নম্বরের জন্য 4 বার এবং 10 নম্বরের জন্য 4 বার পজ করতে পারবেন। এটাই হচ্ছে পজের সুবিধা। এবার পজ এখানে বলেই দিয়েছি কি, পজ চলার সময় আপনার সময় গণনা হবে না, যেটা আমি পূর্বেই বললাম। তো এবার আর একটা ইম্পর্টেন্ট তথ্য এখানে আছে, যখন আপনি পজ করেছেন মানে আপনি চলাটা বন্ধ রেখেছেন, স্পিড ফিক্সড করে দিয়েছেন, তো তখন আপনি ওই ডিভাইসটাকে রিফ্রেশ করতে পারবেন না। রিফ্রেশ যদি করেন তাহলে সেক্ষেত্রে সমস্যা আছে, এটা গাইডলাইন দেওয়া আছে, আপনি ভালো করে মনে রাখবেন, রিফ্রেশ কিন্তু করতে পারবেন না। আর সব পজ যখন শেষ হয়ে যাবে তখন আপনার অ্যাসাইনমেন্ট অটো লক হয়ে যাবে, আর আপনি পজ করতে পারবেন না, তখন কন্টিনিউ চলে যাবে। এবার প্রতিটি পেপারের শেষে আপনার সামনে একটা অ্যাকনলেজমেন্ট চালান দেওয়া হবে, সেটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন, এবং ডাউনলোড না করে রাখলে পরে আপনি কিন্তু
পরের পেপার শুরু করতে পারবেন না। প্রতিটি একটা পেপার আপনার হয়ে গেল সাবমিট করার পর আপনার কাছে একটা অ্যাকনোলেজমেন্ট চালান চলে আসবে, সেটা আপনি ডাউনলোড করে রাখবেন। এটি যদি ডাউনলোড না করেন কিন্তু পরের পেপারে আপনি যেতে পারবেন না। এটা বহুত ইম্পর্টেন্ট একটা তথ্য। তো চলে যাই। তো নেক্সটে দেখতে হবে মূল্যায়িত উত্তরপত্র। মানে এখানে সকল অ্যাসাইনমেন্ট শেষ হলে মূল্যায়িত কপি ডাউনলোড করবার সময় পরে জানানো হবে। মানে সকল অ্যাসাইনমেন্ট আপনি জমা করে দিয়েছেন, আপনাকে মূল্যায়িত কপি ডাউনলোড করবার সময়টা কখন সেটা আপনাকে পরে জানিয়ে দেওয়া হবে। একটি উত্তরপত্র কেবলমাত্র একবারই ডাউনলোড করা যাবে। আপনি একটা উত্তরপত্র একবার ডাউনলোড করতে পারবেন। আবার যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি ইউনিভার্সিটি থেকে গিয়ে কিছু রুলস আছে, সেই রুলস মেনে আপনি সেই কপি আবার নিয়ে নিতে পারবেন। প্রিন্ট কপি শুধু নিজের কাছেই সংরক্ষণ রাখবেন, কোথাও জমা দেওয়ার প্রয়োজন নেই। আপনি যে অ্যাসাইনমেন্ট অনলাইনে দিলেন তার প্রিন্ট কপি আপনি নিজেই রেখে দেবেন, নিজের ভবিষ্যতে কাজে লাগবে সেই কারণে সেটা কাউকে এক্সট্রা করে জমা দিতে হবে না। তো চলে আসি যাদের ফোন নম্বর ব্লক হয়েছে ইউনিভার্সিটি বিশ্বভারতী থেকে বিশ্ববিদ্যালয় থেকে পরে যোগাযোগের জন্য আপনারা অবশ্যই সেই হেল্পদের অপেক্ষা করতে হবে, কন্ট্যাক্ট করবেন। আর আমার যেটা সন্দেহ আপনাদের জমা দেওয়ার তারিখটা মনে রাখতে হবে 25শে নভেম্বর থেকে অল্টারনেটিভ মোবাইল নাম্বার রেজিস্টার করেছেন এবং অন্য একটা অল্টারনেটিভ আপনারা দিয়েছেন, সকালে জমা দিয়ে দেবেন থাকে। আর আপনাদের এর অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা হবে রেজিস্টার করে এবং ওর অল্টারনেটিভ যদি হেল্পলাইনে কল করতে চান তার জন্য মানে নিজের ফিক্সড নাম্বার রেখে দেয়। তো সেই ক্ষেত্রে দুটো নাম্বারই হয়তো ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা তো আপনাদের সবার ক্ষেত্রে পড়বে না, যাদের ক্ষেত্রে পড়বে তারা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে নেবেন। তো কমেন্টে জানান। নেক্সট পয়েন্ট বুঝলেন বা কিছু বলছে কোনো অসৎ উপায় ধরা পড়লে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তো এটা তো অবশ্যই আপনি যদি কোনো